হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমরা এখন আলোচনা করতে চলেছি এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023, যেটা আসন্ন তোমাদের এসএসসি এমটিএস, এসএসসি সিএসএল, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমরা করাবো 20 নম্বর সেট, যেটি 11 মে সেকেন্ড শিফটে এসেছিল। এসএসসি বিভিন্ন পরীক্ষা প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট করে, তো তোমাদের সুবিধার্থেই আমি কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। এটা করলে অবশ্যই তোমাদের অনেক লাভ হবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা রিপিট পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর এখনও পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, তো রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। বলেছে দেখো, টুসু হলো একটি ফসলের উৎসব যেটি ঝাড়খণ্ডে শীতকালে কোন মাসের শেষে পালিত হয়? টুসু কিন্তু ঝাড়খণ্ডের একটি উৎসব। এছাড়াও পশ্চিমবাংলার পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়া, বীরভূম জেলায়ও কিন্তু এই টুসু উৎসব পালন করা হয়। আমাদের পশ্চিমবাংলার পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এসব এলাকাতেও কিন্তু টুসু উৎসব পালন করা হয়। তো এটি শীতকালে কোন মাসের শেষে পালন করা হয়? তো শীতকালে পৌষ মাসের শেষে কিন্তু এই টুসু উৎসব কিন্তু ঝাড়খণ্ডে পালন করা হয়। টুসু একটি ফসল কাটার উৎসব, ঠিক আছে। রিভার্স রেপো হার মানে কি? রিভার্স রেপো হার বা রেট, ঠিক আছে, রিভার্স রেপো রেট মানে কি? রিভার্স রেপো রেট মানে কি? তো রিভার্স রেপো রেট মানে হলো যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা ধার নেয়, আর যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা ধার নেয় তাকে বলা হচ্ছে রিভার্স রেপো রেট, ঠিক আছে। তাহলে রিভার্স রেপো রেট মানে কি? যে হারে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে বাণিজ্যিক ব্যাংক আছে, সেই ব্যাংক থেকে টাকা ধার নেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। আর রেপো রেট হচ্ছে যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকে টাকা ধার দেয় তাকে বলা হয় রেপো রেট, ঠিক আছে। যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোকে টাকা ধার দেয় তাকে বলা হয় রেপো রেট। আর রিভার্স রেপো রেট হচ্ছে যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে টাকা ধার নেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট, ঠিক আছে। আর আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। চলো নেক্সট। জ্যোতিবা ফুলে কত সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে, তিনি একজন দলিত সম্প্রদায়ের ব্যক্তি এবং দলিতদের নিয়ে কিন্তু আন্দোলন করেছিলেন। তো এই জ্যোতিবা ফুলে তিনি মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তো কত সালে? তো সঠিক উত্তর হবে 1873 সালে মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে নিম্নবর্গ ব্যক্তিদের নিয়ে আন্দোলন করেছিলেন এবং তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট। জ্যোতিবা ফুলে যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে গোলামগিরি কিন্তু এই জ্যোতিবা ফুলে লিখেছিলেন গোলামগিরি, ঠিক আছে। চলো নেক্সট। জেনারেল ইন্স্যুরেন্স সংশোধনী আইন 2021 সেই আইনগুলোকে সরিয়ে দেয় যেগুলো কেন্দ্রীয় সরকারকে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির 4টি সহায়ক সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অন্তত কত শতাংশ মালিকানা থাকবে? তো সঠিক উত্তর হবে 51% কিন্তু মালিকানা থাকবে, ঠিক আছে। জেনারেল ইন্স্যুরেন্স সংশোধনী আইন 2021 এখানে কিন্তু বলেছে মালিকানা থাকবে কত শতাংশ? 51% কিন্তু মালিকানা থাকবে। তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো দেখো, আমাদের যখন গায়ে জ্বর হয়, তাই তো, তাহলে আমরা গায়ে জ্বর হয় তখন আমাদের দেখবে কী দিয়ে মাপা হয় গায়ের জ্বরটা? তো সঠিক উত্তর হবে থার্মোমিটার দিয়ে কিন্তু এই তাপমাত্রা পরিমাপ করা হয়, তাই তো।
পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার তোমাদের রিপিট হয়ে গেল। আজকে আমি 20 নম্বর সেট করাচ্ছি, অন্তত দেখা যাচ্ছে 5 থেকে সবার কিন্তু এই প্রশ্নটা চলে এসছে। তো সেই জন্য বলছি তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হয়। তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত অনুমানিক 427 খ্রিস্টাব্দে। অনুমানিক 427 খ্রিস্টাব্দে বিহারে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, বর্তমানে বিহারে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 427 খ্রিস্টাব্দে কে? প্রথম কুমারগুপ্ত। বর্তমানে কোন জায়গায়? রাজগিরে কিন্তু এই 427 খ্রিস্টাব্দে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় উপমহাদেশের প্রথম সমাধি বাগান কোনটি? ভারতীয় উপমহাদেশের প্রথম সমাধি বাগান হচ্ছে হুমায়ুনের সমাধি। হুমায়ুনের সমাধি হলো প্রথম বাগান সমাধি। হিমালয়ের অধিকাংশ নদী কোন ধরনের? দেখো, হিমালয়ের নদীগুলো হচ্ছে বরফসিক্ত নদী, তাই তো, বরফ জলে পুষ্ট নদী। তো বরফের জলে যখন পুষ্ট নদী তখন কিন্তু কী হয়, সারা বছর কিন্তু এখানে জল থাকে। তো বর্ষার জলে পুষ্ট নদী কিন্তু সবসময় জল থাকে না, কারণ যখন বৃষ্টি না হয় তখন কিন্তু সেই নদীগুলো শুকিয়ে যায়। কিন্তু হিমালয়ের নদী হচ্ছে বরফ গলা জলের নদী। ঠিক আছে, তো সেই জন্য কী হচ্ছে, হিমালয়ে যে সমস্ত নদী উৎপত্তি হয়েছে সেখানে কিন্তু সারা বছরই জল থাকে। তো সঠিক উত্তর হবে বহুবর্ষজীবী। হিমালয়ের অধিকাংশই নদী হচ্ছে বহুবর্ষজীবী। চলো নেক্সট। 1813 সালে চার্টার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে আরও কত বছর বাড়িয়ে দেয়? 1813 সালে যে চার্টার অ্যাক্ট, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শাসনভার আরও কত বছর বাড়িয়ে দিয়েছিল? তো আরও 20 বছর বাড়িয়ে দিয়েছিল। কত বছর হয়েছিল? 1833 পর্যন্ত কিন্তু হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ হয়েছিল 1526 বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পরেরটা হয়েছিল 1556, তাই তো, আকবর সেনাপতি বৈরাম খানের সঙ্গে বৈরাম খাস এবং হিমুর মধ্যে হয়েছিল। আর তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে। মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। ভারতে কাকে মাদ্রাজের মোজার্ট নামে সমাদৃত করা হয়? ভারতে কাকে মাদ্রাজের মোজার্ট নামে সমাদৃত করা হয়? তো সঙ্গীতশিল্পী এবং গীতিকার A.R. রহমান। A.R. রহমানকে বলা হয় মাদ্রাজের মোজার্ট। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর যারা রেগুলার আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও আমি কিন্তু WBP পুলিশ কনস্টেবল এর প্র্যাকটিস সেট করাচ্ছি, তোমরা দেখতে পাবে। বলেছি, দেখো, প্রথম বাজিরাও ছিলেন কার পুত্র? প্রথম বাজিরাওয়ের পিতা কে ছিলেন? প্রথম বাজিরাওয়ের পিতা ছিলেন কে? তো প্রথম বাজিরাওয়ের পিতা ছিলেন পেশোয়া বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথের ছেলে ছিলেন প্রথম বাজিরাও। পরবর্তী প্রশ্ন বলেছে, বাঘ গুহা, যেখানে 9টি বৌদ্ধ গুহা রয়েছে, এটি 6ষ্ঠ শতাব্দীর দিকে ড্যাশে বাঘ নদীর তীরে অবস্থিত ছিল। তাহলে বাঘ গুহাগুলো কোন রাজ্যে পাওয়া গেছিল? বাঘ গুহা যেটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত এবং 9টি বৌদ্ধ গুহা রয়েছে এখানে। এটি 6ষ্ঠ শতাব্দীতে কোথায় বাঘ নদীর তীরে অবস্থিত ছিল? তো এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত ছিল। কোথায় বাঘ গুহাগুলো কোথায় পাওয়া গেছে? তো বাঘ গুহাগুলো কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত এবং মধ্যপ্রদেশ, ঠিক আছে, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। রাজগৃহ কোন মহাজনপদের প্রথম রাজধানী ছিল? রাজগৃহ, তো সঠিক উত্তর হবে মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ।
ষোড়শ মহাজনপদের অন্যতম মহাজনপদ মগধ। তো মগধের প্রথম রাজধানী ছিল কোথায়? রাজগৃহ। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, মগধের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? মগধের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? বলেছে দেখো, যদি আমরা এক বছরে অর্থনীতির সমস্ত সংস্থার স্থূল মূল্য সংযোজন করি, তবে আমরা এক বছরের অর্থনীতি দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলোর মোট পরিমাপের মূল্যের একটি পরিমাপ পাই। এই ধরনের অনুমানকে কি বলা হয়? বলেছে দেখো, এক বছর উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলির মোট পরিমাপের মূল্যের একটি পরিমাপ পাই। উৎপাদিত পণ্যের মূল্য এবং পরিষেবার যে মোট পরিমাপ, তার একটি সঠিক পরিমাপ পাই। একে বলা হয় কি? এটি বলা হয় মোট দেশজ পণ্য। একে কি বলা হয়? মোট দেশজ পণ্য বা নেট দেশজ পণ্য। মহাসাগরীয় ভূত্বক প্রধানত কি কি দ্বারা গঠিত হয়েছিল? মহাসাগরীয় ভূত্বক, তো মহাসাগরীয় ভূত্বক কিন্তু তৈরি হয়েছিল সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা। সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা কিন্তু এই মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়েছিল। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটিতে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব সবচেয়ে কম? কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে, তো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির জনঘনত্ব সবচেয়ে বেশি নতুন দিল্লি, এবং সবচেয়ে কম হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবার আমরা যদি অঙ্গরাজ্যগুলোর মধ্যে দেখি, তাহলে সেখানে অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম এবং বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, চলো নেক্সট। কোন প্রোগ্রামটি 1999 সালে চালু হয়েছিল? নিম্নলিখিত কোন প্রোগ্রামটি 1999 সালে চালু হয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এই প্রোগ্রামটি কিন্তু 1999 সালে শুরু হয়েছিল। পণ্ডিত বিরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন? পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তো পণ্ডিত বিরজু মহারাজ তিনি কিন্তু কত্থক নাচের সঙ্গে যুক্ত ছিলেন। কত্থক ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। নিচের কোন বইটি মিলখা সিংয়ের আত্মজীবনী? মিলখা সিং তিনি দৌড়বিদ ছিলেন, ভারতীয় দৌড়বিদ ছিলেন। অবশ্যই তখন যে দৌড়বিদ ছিলেন তখন রেস থাকবেই। তো সঠিক উত্তর হবে দ্য রেস অফ মাই লাইফ। মিলখা সিংয়ের বইয়ের নাম কি? দ্য রেস অফ মাই লাইফ। এটা কিন্তু মিলখা সিংয়ের আত্মজীবনী। বলেছে দেখো, কথাকলি সপ্তদশ শতাব্দীতে কোন রাজার পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ভারতে সৃষ্টি হয়েছিল? কথাকলি বর্তমানে কেরালার শাস্ত্রীয় নৃত্য একটি। তো দক্ষিণ ভারতে সৃষ্টি হয়েছিল কথাকলি কত শতাব্দীতে? সপ্তদশ শতাব্দীতে। তো কোন রাজার পৃষ্ঠপোষকতায়? তো কর্ণাটকের যুবরাজের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই কথাকলি নাচের সৃষ্টি হয়েছিল দক্ষিণ ভারতে। কোন ধরনের বেকারত্বের অধীনে একজন ব্যক্তি তার সামর্থ্যের চেয়ে কম অবদান রাখে? তো সঠিক উত্তর হবে ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব, দেখো ছদ্মবেশী বেকারত্ব এমন একটি বেকারত্ব যেখানে যখন প্রয়োজনের তুলনায় বেশি লোক কাজ করে। আমার 10 জন শ্রমিক কাজ করা দরকার, কিন্তু সেখানে কিন্তু 20 জন শ্রমিক রয়েছে। এই ধরনের শ্রমিককেই বলা হয় যে ছদ্মবেশী বেকারত্ব। আমার লোক কম, কিন্তু একটা লোকের চেয়ে কিন্তু বেশি যখন লোক কাজ করে, নির্দিষ্ট লোকের থেকে যখন বেশি শ্রমিক কাজ করে, তখন তাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব। প্রথম ফিল্ড হ্যান্ডবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কত সালে জার্মানিতে হয়েছিল? প্রথম ফিল্ড হ্যান্ডবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল জার্মানিতে কত সালে? তো হয়েছিল 1938 সালে।
নিউক্লিয়ার মেমব্রেন ছাড়া পারমাণবিক উৎপাদনযুক্ত কোষকে বলা হয় কি? নিউক্লিয়ার মেমব্রেন ছাড়া পারমাণবিক উৎপাদনযুক্ত কোষকে বলা হয় প্রোক্রায়োটিক কোষ বা আদি কোষ। প্রোক্রায়োটিক সেল বা আদি কোষ বলা হয়। বলেছে সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় চীনে। আর ভারত রয়েছে দ্বিতীয় স্থানে, সেকেন্ড পজিশন রয়েছে আমাদের ভারত। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।